এখন এই এম্পিরিক্যাল ইস্যুর আমরা দেখি লেখার কৌশলটা কি হইতে পারে এবং এটার ফরম্যাটটা কিভাবে করলে বেটার হয়। এইটা আমরা লেখার জন্য মোটামুটি 15 মার্কসের জন্য 25 থেকে 27 মিনিটের মতো সময় পাবো। পেজ সংখ্যা কমপক্ষে 5টা হওয়া ভালো, কম বা বেশি হইতে পারে আপনার হাতের লেখার সাইজের উপর এবং প্রেজেন্টেশনের উপর নির্ভর করে। আপনি প্রশ্ন পাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্নের টপিকটা কি এবং টার্মগুলা কি কি জানতে চাইছে এইটার নিচে কলম দিয়ে দাগ দেওয়া। ঠিক আছে? কারণ এই বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় প্রশ্নে চাইছে একটা, আপনি লিখে ফেলছেন আরেকটা, পরে প্রশ্ন পড়তে গিয়ে দেখছেন যে প্রশ্নে ওটা চাই নাই। এরকম কিন্তু প্রায় যারা পরীক্ষা দিয়েছে তাদের এরকম অনেকের অভিমত আছে। সো প্রশ্নে কি চেয়েছে সেটা আপনি কলম দিয়ে একটা দাগ দিয়ে দেন নিচে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে আপনি ওই প্রশ্ন লেখার জন্য কি কি শিরোনাম সেটা খুঁজে বের করুন। সাধারণত প্রশ্নে যা দেখা যায়, একটা প্রশ্নে 2 থেকে 4টার মতো শিরোনাম থাকে আর কি 15 মার্কসের একটা প্রশ্নে। তো এই শিরোনামগুলো আপনি ফাইন্ড আউট করে নেন। এরপর উপশিরোনাম লিখবেন। কারণ এই 2 থেকে 4টা শিরোনামের আন্ডারে যে শিরোনামগুলো আপনি সাজাবেন, আমি এমন ভাবে সাজানোর চেষ্টা করতাম যাতে কমপক্ষে 24টা উপশিরোনাম আমি লিখতে পারি সব মিলে। আর সর্বোচ্চ আমি 30টা পর্যন্ত লিখছি। এখন এর মানে দাঁড়াচ্ছে কি, আপনি যদি 3টা শিরোনামে লিখেন তাহলে আপনার প্রতিটাতে মোটামুটি গড়ে 10টা, মানে গড়ে 10টা মানে হচ্ছে ধরেন কোনো একটাতে আপনি 2-3টা কম লিখলেন, তাহলে অন্য কোনো একটা শিরোনামে ওখানে গিয়ে 2-3টা উপশিরোনাম আপনি বেশি লিখবেন আর কি। এই মোটামুটি 30টা শিরোনামে। তো উপশিরোনামে এই প্রত্যেকটা উপশিরোনাম আমি চেষ্টা করতাম 1 থেকে 2 বাক্যে এক্সপ্লেন করার, ব্যাখ্যা করার। কোনো কারণে যদি আপনার এমনও হইতে পারে যে আনকমন প্রশ্ন, আপনি শিরোনাম খুব বেশি লিখতে পারতেছেন না, তাহলে অবশ্যই প্রত্যেকটা উপশিরোনাম 4-5টা বাক্যে উদাহরণ সহ বিশ্লেষণ করবেন। তখন দেখবেন যে কম শিরোনাম দিয়ে লেখার ভলিউম বাড়তেছে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকে নিজস্ব মতামত ব্যবহার করুন। যখনই প্রশ্নে নিজস্ব মতামত বলা থাকবে তখন আপনি তথ্য উপাত্ত ব্যবহার করতে পারেন, তবে অন্য বিশ্লেষকদের মতামত ব্যবহার করলেও তাদেরকে মেনশন করবেন না প্রশ্নের মধ্যে। আর বিশ্লেষণের ক্ষেত্রে একটা ভালো কৌশল হচ্ছে যে শর্ট অ্যানালাইসিস। এগুলা সম্পর্কে আমরা ডিটেলসে অন্য কোনো এক লেকচারে শিখবো। আজকে আমরা এমপিরিক্যাল ইস্যুর মধ্যে থাকি। এই গেল। এরপর আমরা উত্তরের ফরম্যাটটা দেখি। ভূমিকা 2 থেকে 3 বাক্যের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে সম্ভাব্য শিরোনাম আমরা লিখব। যদি কোনো টার্ম থাকে, আননোন টার্ম থাকে প্রশ্নের মধ্যে, সেই টার্মটার একটা সংজ্ঞা দিয়ে দিব উদাহরণ সহ। এরপর হচ্ছে প্রেক্ষাপট, ওই ঘটনার রিলেটেড প্রেক্ষাপট, রিপোর্ট, উদাহরণ, ডাটা, ডায়াগ্রাম, এগুলো আমরা প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি। তারপর প্রশ্নে যদি আপনার বলা থাকে যে কারণ বা প্রভাব বা চ্যালেঞ্জ কি কি, এর মানে আপনার প্রশ্নকর্তা আপনার কাছে মূল বিষয়গুলোর উপর ফোকাস করতেছে। তো সেটা আপনি চ্যালেঞ্জগুলো লিখে এক বাক্যে বিশ্লেষণ করতে পারেন। কিন্তু যদি প্রশ্নকর্তা বলেই দেয় যে কারণ, প্রভাব বা চ্যালেঞ্জ বিশ্লেষণ করুন, তাহলে এখানে আপনাকে অবশ্যই কারণ বা প্রভাব বা চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করতে হবে। এখানে শুধু আপনি পয়েন্ট আকারে 2-3টা কিওয়ার্ড লিখে দিয়ে আসলে কিন্তু হবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আপনি হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হইলে নিয়ে আসে উল্লেখ করতে পারেন। তারপর আন্তর্জাতিক বিষয়াবলিতে দেখা যায় প্রায় আমাদের প্রভাব নিয়ে লিখতে হয়। এই প্রভাব নিয়ে লিখতে গেলে মোটামুটি যদি আপনি 2টা শিরোনামে লিখেন, প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব অথবা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্রভাবের কথা উল্লেখ করতে পারেন। আর সবচেয়ে বেশি আমি ব্যবহার করতাম এই 3 থেকে 5টা শিরোনামের যেটা। তো এই এই 3 থেকে 5টার মধ্যে আছে হচ্ছে সি, সোসাইটি, ইকোনমি, এনভায়রনমেন্ট। এটা কিন্তু ওই যে এসডিজির 3টা পিলার, অর্থনীতি, সমাজ, পরিবেশ। আর যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, এই 3টার চাইতেও আমার মনে হয় ভূ রাজনীতিটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি সিজিটি দিয়ে মনে রাখতে পারেন, ভূ রাজনীতি নিয়ে আপনাকে লিখতে হবে প্রভাব লিখতে গেলে। এবং পাশাপাশি আপনি প্রযুক্তিটা নিয়ে আসতে পারেন। আমি যদি এখানে র্যাঙ্কিং করি, ভূ রাজনীতি আর হচ্ছে অর্থনীতি, এই দুইটা আপনার আন্তর্জাতিক বিষয়াবলিতে আসবেই। আর এর বাইরেও যদি আরো বেশি পয়েন্ট লাগে, আমি এখানে কিছু লিখে দিয়েছি, এগুলো আর এক্সপ্লেন না করি। আর পদক্ষেপ এবং করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত পলিসিতে, যে পলিসি পেপারের ফরম্যাটে শিখেছি, ওই ক্লাসটা যারা করেছেন বা যারা করেন নাই তারা ইউটিউব থেকে দেখে নিন। আর বরাবরের মতো এই যে সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ, শুধুমাত্র এইটুকু লিখে আপনি শেষ করবেন না। কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিভাবে কঠোর আইন প্রয়োগ করা যায়, সেই বিষয়টা উল্লেখ করবেন আর কি।
আর এমপিরিক্যাল ইস্যুতে আপনি ডাটার ব্যবহার করলে রেফারেন্স দিবেন, ডাটা ব্যবহার না করলে বাকি অংশগুলোতে আসলে রেফারেন্স দেওয়াটা অপশনাল, দিতেও পারেন না দিলেও সমস্যা নাই। এখন তাহলে মোটামুটি কি দাঁড়াইলো যে আমাদের একটা প্রশ্নের পরিচিতি, সংজ্ঞা, বিশ্লেষণ থাকবে, আমরা সমাধানের চেষ্টা করব, এবং সবশেষে গুরুত্বপূর্ণ যেটা, পরীক্ষককে আমরা একটা আশাবাদী, একটা হোপ, অপটিমিজম দিয়ে পরীক্ষককে ছেড়ে দিব। এখন আমরা প্রশ্নোত্তর শুরু করব, তবে প্রশ্নোত্তর শুরু করার পূর্বে আমরা একটু বিগত বছরের প্রশ্নটা বিশ্লেষণ করি যে আন্তর্জাতিকে আমাদের কি কি পড়তে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সবচেয়ে কম এফোর্ট দেওয়া লাগে আন্তর্জাতিকে, যদি আপনি আন্তর্জাতিকের প্যাটার্ন গুলা বুঝতে পারেন। আমার যেটা হয়েছে, আমি 43তম বিসিএস এ সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি আন্তর্জাতিক বাংলাদেশ এই বিষয়গুলি নিয়ে, কিন্তু পরবর্তীতে যখন আসলে এগুলো অ্যান্সারের কৌশলগুলো আস্তে আস্তে রপ্ত করা শিখি, তখন বুঝতে পারছি যে আসলে সবচেয়ে কম এফোর্ট আন্তর্জাতিকে দিয়ে ভালো মার্কস পাওয়া সম্ভব। এখন এটার জন্য আপনাকে কি করতে হবে, আমি একটু সহজ করে দিচ্ছি আপনার জন্য, যে কোশ্চেন গুলো একটু বিশ্লেষণ করুন। দেখুন, আমি যদি 46তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখি, দেখেন এখানে ট্রাম্প নির্বাচনের মূল কারণ জানতে চাওয়া হয়েছে, একটা শিরোনাম গেল। তারপর কি জানতে চাওয়া হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কে এর প্রভাব কি। তাহলে দেখেন 1 2 3, আমার হাতে কিন্তু 3টা শিরোনাম চলে আসছে, আমি লিখবো এই 3টা শিরোনামে, গড়ে 30টার মতো উপশিরোনাম আমার থাকবে আর কি, 24টা হইলেও সমস্যা নাই। তারপর দেখেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ, বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হলে কৌশলগতভাবে লাভজনক হবে। এখানেও দেখেন মোটামুটি আপনার 3টা শিরোনাম চলে আসছে। আর পরেরটা আসছে বৈশ্বিক দক্ষিণ জোরালো ভূমিকা কিভাবে রাখতে পারে, কিভাবে উপকৃত হতে পারে, মানব সম্পদ উন্নয়ন নীতি ও পররাষ্ট্রনীতি কিভাবে সাজানো প্রয়োজন। আপনি এখানে 3টা বা 4টা শিরোনাম বের করতে পারবেন এখান থেকে। এখন এর পাশাপাশি বিগত যে প্রশ্ন আমি আপনাদের সফট কপি দিয়ে দিব, এই প্রশ্নগুলো না পড়ি, তবে মোটামুটি এখানে থেকে একটা জিনিস দেখেন যে এই যে বিশ্ব শান্তি, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, আপনার আঞ্চলিক বিষয়, ক্লাইমেট রিফিউজি, রাশিয়া ইউক্রেন, শ্রীলঙ্কা ইস্যু, সুইডেন ফিনল্যান্ড, ন্যাটো, বেল্ট রোড ইনিশিয়েটিভ, রোহিঙ্গা সমস্যা, এই বিষয়গুলো কিন্তু প্রশ্নতে ঘুরে ফিরে আসতেছে। এই 40 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। একটা হচ্ছে সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বিশ্বের যে আমেরিকা, চীন এবং রাশিয়া, এই 3টা দেশ থেকে প্রায় প্রশ্ন আসতেছে। তারপর হচ্ছে সাম্প্রতিক যুদ্ধ বা সংকট বা জলবায়ু রিফিউজি বিষয়, সাম্প্রতিক যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে বা আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সংকটগুলো চলতেছে, এই যুদ্ধগুলো থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। আর একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, আর হচ্ছে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, আর বাংলাদেশ। এই দেখেন মোটামুটি কিন্তু আপনি 4টা টপিকে প্রস্তুতি নিলে যথেষ্ট। এই 4টা টপিক যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন, আপনার আন্তর্জাতিক বিষয়াবলী মোটামুটি 60 মার্কের উত্তর শেষে আর কি। এখন আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে প্রশ্নতে চাওয়া হচ্ছে গুরুত্ব, কারণ, প্রভাব, চ্যালেঞ্জ কি কি বর্ণনা করুন, বা কিভাবে ঘটতেছে, যুক্তি চাচ্ছে, মতামত চাচ্ছে, বিশ্লেষণ করতে বলতেছে, আলোচনা করতে বলতেছে, মূল্যায়ন করতে বলতেছে, আপনি কি মনে করেন, আপনি কি পক্ষে নাকি বিপক্ষে, সুপারিশ দিন, কর্ম পরিকল্পনা দিন, বা পদক্ষেপ কি। এই যে বিষয়গুলা, এইটা যখন আপনার জানা থাকলো, তখন আপনি নির্দিষ্ট কোনো একটা ইস্যুর কোন কোন বিষয় পড়বেন সেটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেল, যে একটা টপিকের আমি কিভাবে পড়ব, সেই টপিকের কি কি আমার জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে ফরম্যাটটা দেখি সেটা হচ্ছে, যদি আমার প্রশ্ন কমন না আসে পরীক্ষাতে, তাহলে কিভাবে উত্তর করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রশ্ন কমন নাই কিন্তু আমাকে উত্তর করতে হবে, এটার জন্য আমি মোটামুটি 4টা ধাপে কৌশল অবলম্বন করতাম। প্রথম ধাপটা হচ্ছে টপিক আইডেন্টিফিকেশন। আপনার কাছে দেওয়া হয়েছে অপরিচিত প্রশ্ন, কিন্তু সেখান থেকে আপনি খুঁজে বের করবেন সেই অপরিচিত প্রশ্নের মধ্যে আপনার পরিচিত কিওয়ার্ড গুলো কি কি। এখানে যদিও একটা এক্সাম্পল আছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা ও প্রতিযোগিতা বৈশ্বিক অর্থনীতি কিভাবে প্রভাবিত করতেছে, আঞ্চলিক সহযোগিতা, ভূরাজনীতি, অর্থনৈতিক কূটনীতি, এই 3টা বিষয় চলে আসছে। এখন দেখেন এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত প্রশ্নে নাই,
এরকম কিন্তু অনেক ইস্যু আছে, আইপিএস, বিআরআই, ব্রিক্স, এশিয়ান, সার্ক, বিমস্টেক, কোয়াড, এফওআইপি। সো এর সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনি মানে নন স্টপ লিখতে পারবেন আর কি। তার মানে এই প্রশ্নে আপনি রিজিওনাল কোঅপারেশন আর ব্যালেন্স অফ পাওয়ার, এই টপিকগুলো কিন্তু ঘুরায় এখানে অ্যান্সার করতে পারেন আর কি। আমরা পরবর্তীতে আমার অপরিচিত প্রশ্ন পরীক্ষাতে আমি কিভাবে হ্যান্ডেল করছিলাম সেটা আমরা দেখবো আর কি একটু পরে। এর পরের কাজ হচ্ছে আপনি ব্রেন স্টর্মিং করতে হবে আপনাকে। এখানে 1 মিনিটের একটু কম সময়ে আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে কি আপনি ওই অপরিচিত প্রশ্নে যে পরিচিত অংশটা খুঁজে পেয়েছেন সেই সম্পর্কিত কি কি উক্তি আপনার জানা আছে, কি কি তথ্য উপাত্ত আপনার জানা আছে, সেটা আপনাকে একটু মাথায় চিন্তা করে বের করতে হবে। তারপরে হচ্ছে আপনার ডায়াগ্রাম। এখন ওই যে যে অংশটা পরিচিত হলো সেটা রিলেটেড কোন চিত্র মানচিত্র আপনি শিখে আসছেন কিনা, বা যদিও না শিখে আসেন সেটার সাথে আপনি কোনো ব্লক ডায়াগ্রাম দিতে পারেন কিনা সেটা আপনি একটু ভাববেন। এরপর হচ্ছে হিডিং, শিরোনাম, যেটা আবারও বললাম যে কিভাবে লিখতে হবে। তো আপনি চাইলে প্রশ্নকে ভেঙে ভেঙে শিরোনামগুলো বের করতে পারবেন। তবে 25 মিনিটে মোটামুটি 5 পেজ লেখার জন্য কিভাবে শিরোনাম লিখতে হবে সেটা ভাবেন আর কি। যখন শিরোনাম কম হবে তখন শিরোনামগুলোকে আপনি একটু বেশি বিশ্লেষণ করে লিখবেন। আচ্ছা, এখন এই পরীক্ষায় উত্তরের সময় ধরেন যে পরীক্ষার্থী যুক্তি দিয়ে লিখবে সে অবশ্যই যারা মুখস্থ করে লিখবে তাদের চাইতে কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু যে পরীক্ষার্থী একই সাথে মুখস্থ করতে পারে ভালো এবং যুক্তি দিতে পারে ভালো, তাকে কিন্তু অন্য কেউ ট্যাকেল করার সম্ভাবনা খুবই কম। সো আপনি দুইটা অ্যাপ্রোচই অবলম্বন করবেন। এখন আমি আপনাদের এখানে দুইটা এক্সাম্পল দিচ্ছি যে আমার অপরিচিত প্রশ্ন আমি কিভাবে অ্যান্সার করেছিলাম। 43তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল, সেখানে একটা প্রশ্ন ছিল এরকম: সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তা বিশ্বের শক্তি ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ করুন। তাহলে দেখেন এখানে এই যে সুইডেন ও ফিনল্যান্ড এদেরকে নিয়ে তো পড়াশোনা করি নাই, খুব স্বাভাবিক, ওই সময় কেউই করে নাই। সুইডেন ও ফিনল্যান্ড নিয়ে আমার কিছু জানা নাই, শুধু জানি যে তারা রাশিয়ার প্রতিবেশী দেশ, বাল্টিক অঞ্চলের আশেপাশের দেশ আর কি। কিন্তু দেখেন এই ন্যাটোটা কিন্তু আমার পরিচিত টপিক, এই যে শক্তি ভারসাম্য এটা কিন্তু আমার পরিচিত টপিক। তাহলে এখান থেকে আমি পাইলাম কি ন্যাটো আমার পরিচিত টপিক, শক্তির ভারসাম্য পরিচিত টপিক, আর কিভাবে প্রভাবিত করবে তার মানে এখানে ভূরাজনৈতিক ইস্যুগুলো আসবে। আর যেহেতু এই ন্যাটো এবং সুইডেন ফিনল্যান্ড রাশিয়ার সাথে সম্পর্কিত, তার মানে রাশিয়া ন্যাটো সম্পর্ক এবং ইউক্রেন সংকটটাও এর মধ্যে আসতে পারে, এই প্রশ্নের মধ্যে আসতে পারে। তাহলে প্রশ্নটা আমার আনকমন, কিন্তু এর মধ্যে আমি পরিচিত টপিকটা খুঁজে পেলাম। এখন এই প্রশ্নকে যদি ভেঙে দেখা হয় তাহলে দেখেন সুইডেন ও ফিনল্যান্ড এরা ন্যাটোতে কেন যোগদান করবে, কারণটা খুঁজে বের করা দরকার। তারপর ন্যাটোতে যোগ দিলে তার শক্তি তো অবশ্যই বৃদ্ধি পাবে, এর ক্ষেত্রে রাশিয়ার প্রতিক্রিয়াটা কি হইতে পারে, আর বৈশ্বিক প্রভাবটা এটার কি রকম থাকতে পারে। তাহলে এই প্রশ্নটা ভেঙে পেলাম আমরা। এখন আসি ব্রেনস্টর্মিং এ, যে এখানে আমার প্রাসঙ্গিক উক্তি আমার কি কি জানা আছে। যেহেতু সুইডেন ফিনল্যান্ড নিয়ে আমার কোনো উক্তি জানা নাই, তবে ন্যাটোর আর্টিকেল 5টা আমার জানা ছিল। তারপর হচ্ছে রাশিয়া ইউক্রেন রিলেটেড কিছু উক্তি জানা ছিল। এর চেয়ে বড় বিষয় শক্তির ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ারের উপর আমার উক্তি জানা ছিল। তাহলে এই অংশগুলার উক্তি এবং তথ্যগুলো আমি মনে করতে পারলাম। আর এই যে ফিনল্যান্ড রাশিয়ার প্রতিবেশী দেশ বললাম, বাল্টিক সাগরে অবস্থিত, তাহলে ভূ রাজনীতির বিষয়গুলো এখানে আসতেছে। এখন দেখেন যেহেতু আমি এখানে সুইডেন কিংবা ফিনল্যান্ডের মানচিত্র পরীক্ষাতে আঁকাইতে পারতেছি না, তাহলে আমি চিন্তা করলাম কি আমি কোন ডায়াগ্রামটা ব্যবহার করতে পারি। এই যে শক্তির ভারসাম্য দেখানোর জন্য আমি একটা ডায়াগ্রাম ব্যবহার করছিলাম, এইটা যে একটা ডায়াগ্রাম হবে ব্যালেন্সের আর একটা ডায়াগ্রাম হবে ইমব্যালেন্সের। এখন ব্যালেন্সের ডায়াগ্রাম কি, ধরেন এখানে আপনি হচ্ছে একদিকে দিলেন ন্যাটো, একদিক আরেক পাশে দিলেন হচ্ছে আপনি রাশিয়া, চীন প্লাস আদার কমিউনিস্ট কান্ট্রি, এটা মিলে ধরেন ভারসাম্য আছে। মাঝখানে আছে নন অ্যালাইন্ড কান্ট্রি যারা আছে, নিউট্রাল কান্ট্রি যারা আছে, এর মধ্যে বাংলাদেশও আছে। তো সুইডেন ফিনল্যান্ড তারাও তো নিরপেক্ষ ছিল, তারাও ধরেন এখানে আছে।
এইটা ছিল ভারসাম্য। এখন যখনই এখান থেকে সুইডেন এবং ফিনল্যান্ড এদিকে ঝুঁকে আসলো, তখনই কি হয়ে গেল, এই আমার ভারসাম্যটা একটু হলেও তো ইমব্যালেন্স হইলো। তখন আমি সেটাকে একটু ইমব্যালেন্স হিসেবে এরকম ব্লক ডায়াগ্রাম দিলাম। এখন যে প্রশ্নে কেউ ডায়াগ্রাম ব্যবহার করতে পারে নাই, সেই প্রশ্নে আমি এরকম, মানে হয়তো বা পারে নাই, অনেকে পারতেও পারে, সেই প্রশ্নে আমি এভাবে একটা শক্তির ভারসাম্যের ডায়াগ্রামটা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে কি, যে আমি হেডিং যেগুলো সিলেক্ট করব 25 মিনিটে 5 পেজ লিখতে হবে, আমি দেখলাম 7-8টার বেশি হেডিং আমার মনে পড়তেছে না। যেহেতু 7-8টা হেডিং মনে পড়তেছে, তার মানে প্রত্যেকটা হেডিং আমাকে কমপক্ষে 4 থেকে 5 বাক্যে বিশ্লেষণ করে লিখতে হবে, তাইলে আমি মোটামুটি 4 থেকে 5 পেজ লিখতে পারবো। আর ওই যে শক্তির ভারসাম্য নিয়ে যে উক্তি শিখেছিলাম, সেটা দিয়ে ভূমিকা লিখলাম, আর শেষে শান্তি বা আশাবাদের একটা বার্তা দিয়ে আমি প্রশ্নের উত্তরটা শেষ করলাম। এটা একটা ছিল আমার অপরিচিত প্রশ্ন। এই 43তম বিসিএস এ আরেকটা আমার অপরিচিত প্রশ্ন ছিল যে সার্ক দেশগুলোর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করুন। দেখেন, এখন সার্কের দেশ, মানে সার্কের দেশ কয়টা, 8টা না খুব সম্ভবত, হ্যাঁ 8টা। তো এই 8টা দেশের উপর জলবায়ুর পরিবর্তন প্রভাব আলোচনা করতে হবে, কিন্তু এই টপিকটা তো আমার এখন অপরিচিত। কিন্তু আমার পরিচিত টপিকটা কি, এর মধ্যে পরিচিত টপিক হচ্ছে যেটা আমার জলবায়ুর সাথে রিলেটেড, এবং আমি বিশ্বের উপর জলবায়ু পরিবর্তনের ফলে কি প্রভাব পড়বে সেটা জানি, এই সংক্রান্ত অসংখ্য ডাটা জানি। বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে এই সংক্রান্ত আমি অসংখ্য ডাটা জানি। তাহলে এই পরিচিত টপিক আমি খুঁজে পেলাম। তারপর এর সাথে প্রাসঙ্গিক ক্রমে এই যে, যেহেতু এটা সার্কভুক্ত দেশ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যাদের উপর জলবায়ুর পরিবর্তন বেশি পড়তেছে তাদের একটা ফোরাম, তারপর কপ, এইরকম কিছু সংগঠনটা এর সাথে রিলেটেড। আমি এখানে পরিচিত টপিকটা খুঁজে বের করলাম। এখান থেকে যে তথ্যগুলো বের করলাম, এখন একটা জেনারেল ভাবে আমি দেখলাম যে জলবায়ু পরিবর্তনের কারণে কি হয়, বরফ গলে যায়। এখন এই দক্ষিণ এশিয়ায় কি আছে, হিমালয় আছে, হিমালয়ের বরফ গলে যাবে, আর সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, তার মানে এই ভারত মহাসাগরের উচ্চতা বেড়ে যাবে, বঙ্গোপসাগরের উচ্চতা বেড়ে যাবে। হিট ওয়েভ, এটা তো একটা কমন বিষয় আমাদের নিরক্ষরেখা অঞ্চল দিয়ে যে দেশগুলো আছে। এছাড়াও আরো অন্যান্য পরিবর্তন হইতে পারে, সাইক্লোন, বন্যা, খরা, কৃষি, খাদ্য নিরাপত্তা বা জলবায়ু শরণার্থী অভিবাসন, এই সমস্যা তো সব দেশগুলোতেই আছে। এইটা মোটামুটি আমি ব্রেইনস্টর্মিং করলাম 1 মিনিট ধরে। এরপরে এখন বিভিন্ন ভাবেই তো শিরোনাম লেখা যায়, আমি যেটা করলাম যে 8টা দেশের জন্য 8টি আলাদা শিরোনাম করলাম। যে বাংলাদেশে একটা শিরোনাম, ভারতে একটা শিরোনাম, নেপালে একটা শিরোনাম, মানে দেশগুলো এক একটা শিরোনাম, কোন দেশের উপর কি প্রভাব করবে। তাহলে ডায়াগ্রাম আমি শিখেছিলাম 3 ধরনের, একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, একটা সাম্প্রতিক, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের। এখন যেহেতু আমি দক্ষিণ এশিয়ার মানচিত্র শিখে গেছি, আমি এই যে দক্ষিণ এশিয়ার এই মানচিত্রটা, দক্ষিণ এশিয়ার মানচিত্র থেকে সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে মানচিত্রটা আঁকাই দিলাম। আঁকাই দেওয়ার পরে এখানে একটু সময় বেশি লাগছিল, প্রায় নরমালি মানচিত্রে আঁকাইতে দেখা যায় যে 1 মিনিটের কম সময় হয়ে যায়, কিন্তু সার্কভুক্ত দেশের তো আর 1 মিনিটের কম সময় হবে না, মোটামুটি আমার 4-5 মিনিটের মতো সময় দেওয়া লাগছে। তবে 1 পেজ লিখতেও তো আপনার 4-5 মিনিট সময় লাগে। তো আমি এই 8টা দেশ উল্লেখ করলাম, করার পরে যে কাজটা করলাম, আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে এদের উপর যেহেতু আমি প্রভাব বিশ্লেষণ করব, আমি এটাকে বাংলাদেশের পার্সপেক্টিভে ভাবলাম। কিভাবে, দেখেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের যে সমস্যা, সেই সমস্যা অবশ্যই মালদ্বীপেরও থাকবে, সেই সমস্যা শ্রীলঙ্কারও থাকবে, সেই সমস্যা ইন্ডিয়ার উপকূলের থাকবে, সেই সমস্যা পাকিস্তানের উপকূলের থাকবে, এটা তো থাকবেই, কারণ তারা উপকূলবর্তী দেশ। আবার বাংলাদেশের উত্তরাঞ্চলের যে সমস্যা, মানে খরা অঞ্চলের যে সমস্যা, সেই সমস্যাটা আফগানিস্তানের থাকবে, সেই সমস্যাটা পাকিস্তানের উত্তরাঞ্চলে থাকবে, সেই সমস্যাটা একইভাবে ভারতের উত্তরাঞ্চলে থাকবে। তাহলে দেখেন, মোটামুটি বাংলাদেশের যে সমস্যাগুলো জানতাম, আচ্ছা এই উত্তরাঞ্চলের সমস্যা কিন্তু নেপাল ভুটানে থাকবে, সেই সমস্যাগুলো এদের মধ্যেও চলে আসবে। এখন ওই যে একই রকমের পয়েন্টগুলা আলাদা দেশের নাম দিয়ে বিভিন্ন ভাবে, যাতে একই রকম না হয়, ডাটাগুলোকে উপস্থাপন করলাম। যেমন ধরেন আপনার একটা আইপিসিসির একটা প্রেডিকশন আছে যে 2050 সালের মধ্যে সমুদ্র উচ্চতা 1 মিটারের মতো বাড়তে পারে, এর ফলে বাংলাদেশের 17% ভূমি
ডুবে যাবে, এই তথ্যটা সবার জানা, তো এটা তো বাংলাদেশের ক্ষেত্রে লিখলেনি। তবে যদি 1 মিটার বাড়ে মালদ্বীপের অবস্থাটা কি হবে চিন্তা করেন। মালদ্বীপ তো পুরাই ডুবে যাবে। যার কারণে মালদ্বীপ কি করতেছে, মালদ্বীপ চেষ্টা করতেছে বিভিন্ন দেশে জমি কেনার, অন্য দেশে জমি কেনার, যদি তারা ডুবে যায় যাতে অন্য দেশে গিয়ে থাকতে পারে। এরকম একটা দেশ হচ্ছে কানাডা, যে কানাডাতে তারা জমি কেনার চেষ্টা করতেছে যাতে সেখানে গিয়ে থাকতে পারে। তো এভাবে বিষয়গুলোকে সংযুক্ত করে আর কি। শ্রীলঙ্কারও এরকম ডুবে যাবে। আর একটা যেটা বলতেছিলাম, যে এই জায়গাতে আমাদের আছে কি নেপালের পাশে হিমালয়। সো হিমালয়ের বরফ গলা শুরু হবে, সেই বরফ গলা পানি কি করবে, নেপালকে, নেপালের উপর প্রভাব ফেলবে। এটা হচ্ছে এদিকে আপনার ভারতের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, বাংলাদেশের উপর প্রভাব ফেলবে। আর যেহেতু এরা হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল, এদের উপর সাইক্লোনের প্রভাব তো থাকবেই। আর আফগানিস্তান, নেপাল, ভুটান, এদের তো সবচেয়ে বড় যে সমস্যা, ওই যে খরা রিলেটেড বা পানি শূন্যতা রিলেটেড সমস্যাগুলো থাকবে। তো এরকম বিভিন্ন দেশকে চিহ্নিত করে আমি প্রশ্নগুলো লিখে আসলাম।